নমস্কার বন্ধুরা, অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পার্সেন্টেজের পার্সেন্টেজ ক্লাসের সেকেন্ড ভিডিওটা শুরু করব। আগের দিন আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাস করেছিলাম। আর আমাদের চ্যানেলের নাম ছিল হচ্ছে অনলাইন পাঠশালা। এটা আমাদের চ্যানেলের নাম ছিল, ঠিক আছে? এটা ছিল আমাদের চ্যানেলের নাম। তো ওখানে প্রথম ভিডিওটা ছেড়েছিলাম আমি। তো ওখানে কিছুটা ভয়েসে একটু সমস্যা হয়েছে, কিছু মিনিট, 5-7 মিনিট। তো তোমরা ওটা দেখে নিও, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি সেটা আবার রেকর্ড করে দিয়ে দেবো যদি অসুবিধা হয় তোমাদের তাহলে। তো আজকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করব। সেকেন্ড ক্লাস অফ পার্সেন্টেজ, ঠিক আছে? আজকে আমরা সেকেন্ড ক্লাস অফ পার্সেন্টেজ শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। এর আগের দিন 10 অবধি করেছিলাম, আজকে 11 থেকে, ঠিক আছে? এরকম 100খানা কোশ্চেন আছে। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করা হয়, তবে তার পরিধি এবং কর্ণের শতাংশ বৃদ্ধি নির্ণয় করো। এখানে তোমরা একটা জিনিস লিখে নাও, যে বর্গক্ষেত্রের পরিধি বর্গক্ষেত্রের পরিধি এটা সমান সমান হয় 4 গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিধির সূত্র কি হয়? 4 গুণ বাহু। আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হয় বর্গক্ষেত্রের কর্ণ, এটা হচ্ছে বাহু গুণ √2 হয়। তো এইখানে এই দেখতে পাচ্ছ না 4, এখানে এই যে 4টা দেখতে পাচ্ছ, আর এখানে এই যে √2 দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। কি ভ্যালু? কনস্ট্যান্ট ভ্যালু, মানে এগুলো কোনো সময় চেঞ্জ হবে না। তুমি যাই করো না কেন 4টা 4ই থাকবে, √2টা √2ই থাকবে। কিন্তু বাহু কখনো 4 হতে পারে, কখনো 5 হতে পারে, কখনো 6 হতে পারে, কখনো 10 হতে পারে। এখানেও তাই, বাহু কখনো 4 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, এখানে 4 বর্গক্ষেত্রের পরিধির ক্ষেত্রে 4, আর কর্ণের ক্ষেত্রে যে √2, এই দুটোই একই থাকে, মানে কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক। তাই এই দুটোতে আমাদের কোনো ফরক পড়বে না, তফাৎ আসবে না। তফাৎ আসবে এই বাহুর কতটা বেড়েছে বা কতটা কমেছে। তো এখানে লিখে নাও, এখানে স্টার দিয়ে একটা কথা লিখে নাও,
বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর যা পরিবর্তন হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর যা পরিবর্তন হবে সেই একই পরিবর্তন হবে একই পরিবর্তন সেই একই পরিবর্তন হবে তার পরিধি এবং কর্ণের। তার পরিধি এবং কর্ণের মানে ব্যাপারটা বোঝো। এখানে বাহু কত পার্সেন্ট, দেখো বাহু 10% বৃদ্ধি করা হয়েছে। তো তাহলে আমি কি বললাম, বর্গক্ষেত্রের বাহুর যা পরিবর্তন হবে সেই একই পরিবর্তন হবে তার পরিধি এবং কর্ণের। তার পরিধি এবং কর্ণের। তাহলে তার পরিধি কত, মানে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 10%, মানে 10% বৃদ্ধি পেয়েছে। তবে তার পরিধি এবং কর্ণের পরিবর্তনও এটাই হবে, মানে 10%, 10%, মানে পরিধিও 10% বাড়বে, কর্ণও 10% বাড়বে। এটা আমি তোমাদের পরের পাতায় করে দেখাচ্ছি কী করে আসছে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এইটা, ঠিক আছে? এই যে বর্গক্ষেত্রের এইটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর যা পরিবর্তন হবে সেই একই পরিবর্তন হবে তার পরিধি এবং কর্ণের। এটা আমি পরের পাতায় করে দেখাচ্ছি তোমাদের। কি বলেছে, বাহু বলেছে বাহু 10% বেড়েছে। 10% মানে কত? 10% বৃদ্ধি পেয়েছে মানে বেড়েছে, ঠিক আছে? এই 10% মানে কত? 10/100, যার মানে হচ্ছে 1/10। তার মানে বাহু আগে ছিল, এটা আগে ছিল, আর যেটা পরে হবে সেটা। বাহু আগে ছিল হচ্ছে 10, পরে বেড়ে হয়েছে 11। এই যে বাহু 10 ছিল প্রথমে, পরে বেড়ে হয়েছে 11। এবারে আমাদের সূত্র কি, পরিধির সূত্র কি বললাম, পরিধির কি পরিবর্তন হবে দেখে নাও। পরিধি, ঠিক আছে? পরিধি আগে কত ছিল আর পরে কত ছিল সেটা আমি বের করছি, তোমাদের বের করে দেখাচ্ছি। পরিধি আগে ছিল হচ্ছে, পরিধি সূত্র কত, 4 গুণ বাহু, এখানেও 4 গুণ বাহু হবে। তাহলে এখানে কত হবে, 4। আর বাহু আগে কত ছিল, 10, ওই জন্য 10 লিখবো। আর বাহু পরে কত হলো, 11, তাহলে 4 গুণ 11। তাহলে এখানে কত হবে, 4 10 40, আর 4 11 44। তাহলে কত বেড়েছে, 4 বেড়েছে। কার ওপরে বেড়েছে, 40-এর ওপরে। তাহলে এখানে পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে, 4 বেড়েছে 40-এর ওপরে, পার্সেন্টেজে করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে এই শূন্য কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 10%। এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর যেই পরিবর্তন হয়, যে বাহু 10% বৃদ্ধি পেয়েছে,
বাহু 10% বৃদ্ধি পেয়েছে, ওই জন্য দেখো পরিধিও 10% বৃদ্ধি পেয়েছে, যেটা আমি তোমাদের করে দেখালাম। ঠিক সেরকম একইভাবে কী হবে বলো তো, বর্গক্ষেত্রের কর্ণ একই পরিবর্তন হবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনটা, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর যা পরিবর্তন হবে সেই একই পরিবর্তন হবে তার পরিধি এবং কর্ণের। তা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি পরের। এটা কর্ণ, হ্যাঁ। তাহলে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বললাম, বাহু 10% বেড়েছে। যার মানে বাহু আগে ছিল 10 আর পরে হয়েছে 11। এটা ছিল আগে, এটা হয়েছে পরে। আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি বলেছিলাম, তাহলে কর্ণ কি হবে, কর্ণ আগে কত ছিল আর পরে কত হলো। তাহলে কর্ণের সূত্র কি বলেছিলাম, বাহু গুণ √2, এখানেও বাহু গুণ √2। তাহলে এখানে বাহু প্রথমে কত ছিল, 10 গুণ √2, পরে ছিল 11 গুণ √2। আচ্ছা, এখানে কিন্তু এই কাটাকুটি করলে সে উত্তর একই আসবে, মানে 4 দিয়ে এই 4 কেটে গেল, তাহলে 10 থেকে 11 মানে সেই একই ব্যাপার, ঠিক আছে। ঠিক এখানেও তাই হবে, এই যে এই √2 আর এই √2 কেটে যাবে। আগেরটাই দেখালাম না কারণ তোমরা বুঝতে পারবে না, এই √2 যদি কেটে যায় তাহলে এখানেও দেখো সেই 10 ছিল আবার সেই 11ই হলো। 10 থেকে 11 মানেই হচ্ছে 1 বেড়েছে 10-এর ওপরে, তাহলে উত্তর হবে 10%। কত বেড়েছে, +1, কার ওপর বেড়েছে, 10-এর ওপরে, গুণ 100। এই তো এই শূন্য কাটলো, এটা কাটলো, তাহলে সমান সমান 10%। তাহলে পেয়ে গেলে প্রমাণ যে বর্গক্ষেত্রের বাহু যেই পরিমাণে বাড়ে তার কর্ণ এবং পরিধি সেই পরিমাণেই বাড়ে। এবার ক্ষেত্রফলটা দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ। ক্ষেত্রফল দেখিয়ে দিই তোমাদের একটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কি, বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার। আগের অঙ্কটা দিয়ে করে দেখাই, ঠিক আছে, যে বাহু যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। কোশ্চেনটা লিখে নাও, কোশ্চেনটা লিখিয়েই দিই। বর্গক্ষেত্রের বাহু 20% করি, হ্যাঁ, 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে প্রথমে 20% মানে বের করে নাও। 20% মানে কত, 20/100, যার মানে হচ্ছে 1/5। তাহলে এখানে লিখে নাও ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আগে কত ছিল আর পরে কত হবে।
ক্ষেত্রফল মানে কি বাহু গুণ বাহু, তাই তো? তার আগে এখানে করে নাও বাহু কত ছিল আগে। বাহু প্রথমে ছিল হচ্ছে 5, পরে এর সাথে 1 বেড়েছে, কারণ এখানে বলা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? 1 বেড়েছে, তাহলে এখানে হবে 6। তার মানে বাহু আগে ছিল 5, এখন হয়েছে 6। বাহু আগে ছিল 5, পরে বেড়ে হয়েছে 6। এটুকু বুঝতে পারলে তো? এবার করো বাহু আগে কত ছিল এখানে। আগে ছিল 5 গুণ 5, আর পরে হলো 6 গুণ 6। তাহলে 5 5 25, আর 6 6 36। তাহলে কত বেড়েছে? 11 বেড়েছে। তাহলে 11 বেড়েছে কার উপরে? 25-এর উপরে। পার্সেন্টেজে বের করতে গেলে 100 দিয়ে গুণ, 25 দিয়ে টাকা কাটলে 4। তাহলে 4 11 কত হবে? 44%। বুঝতে পারলে? 4 11 44%। এখানে লিখে নাও পার্সেন্টেজ বৃদ্ধি। বুঝতে পারলে? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 44%। বুঝতে পারলে? এর পরের অঙ্কটা দেখি কি আছে। পরের অঙ্কটা বলেছে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হয় তবে তার পরিধির শতাংশ বৃদ্ধি কত? প্রশ্নটা ভালো মতন পড়ে। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলে তার পরিধির শতাংশ বৃদ্ধি কত হবে? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, লিখে নাও। বৃত্তের পরিধি সমান সমান 2π আর 2π আর এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? এই আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে কনস্ট্যান্ট থাকে হচ্ছে 2 আর পাই। তার মানে আর এর যা পরিবর্তন হবে, মানে বৃত্তের ব্যাসার্ধের যা পরিবর্তন হবে, তাই বৃত্তের পরিধিরও পরিবর্তন হবে। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধের কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে? 20% বৃদ্ধি। দেখো, বৃত্তের ব্যাসার্ধের 20% বৃদ্ধি হয়েছে, তাহলে পরিধিরও 20% বৃদ্ধি হবে। বুঝতে পারলে? তাহলে এখানে লিখে নাও আগে যে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধের যা পরিবর্তন হবে বৃত্তের পরিধিরও তাই পরিবর্তন হবে। তোমাদের যাদের স্লো মনে হবে তোমরা তারা একটু স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? সবাই তো পারে না, তাদের জন্য একটু আস্তে আস্তে বলে বোঝাতে হবে, ঠিক আছে? যারা পারো একটু, তারা স্পিড বাড়িয়ে দেখে নেবে। তাহলে কি লিখলাম এখানে? বৃত্তের ব্যাসার্ধের যা পরিবর্তন হবে বৃত্তের পরিধিরও তাই পরিবর্তন হবে। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধের কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে? 20% বৃদ্ধি হয়েছে, তাহলে তার পরিধিরও বৃদ্ধি হবে 20%। ঠিক আছে, করে দেখিয়ে দিচ্ছি। ব্যাসার্ধ 20% বৃদ্ধি, তাই তো? এটার মানে হচ্ছে 20% মানে কত? 1/5। তার মানে আগে ছিল 5, পরের সাথে বেড়ে 1 বেড়েছে, তাহলে কত হয়েছে? 6। আগে ছিল 5, পরে হয়েছে 6। তাহলে আমাদের বৃত্তের পরিধির সূত্র কত? বৃত্তের পরিধির সূত্র কত আমাদের? 2πr। তাহলে এখানে লেখো পরিধি
আগে ছিল আর পরে কত ছিল সেটা লিখবো। তোমরা যারা বুঝবে না তাদের জন্য করে দিচ্ছি, কিন্তু তোমাদের মনে রাখতে হবে কিন্তু এটাই, ঠিক আছে? পরীক্ষা আসলে এইটা মনে রেখেই করবো, এইটা করে কোনো লাভ নেই, সময় নষ্ট হবে তোমাদের। আমি শুধু করে দেখিয়ে দিচ্ছি কি করে আসলো। তাহলে আগে কত ছিল? 2 পাই, আর কত? আর হচ্ছে আমাদের 5। ঠিক একইভাবে এখানেও হবে 2 পাই, আর কত ছিল আমাদের? 6। এবারে কাটাকুটি করো। এই 2 পাই আর এই 2 পাই কেটে যাবে, তাহলে এখানে সেই একই পড়ে থাকবে 5:6। আর 5:6 মানে 1 বেড়েছে, কার উপরে বেড়েছে? 1 বেড়েছে 5-এর উপরে, ইন্টু 100। তাহলে এটা আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, 5×100, তাহলে সমান সমান হচ্ছে 20% ইনক্রিজ। ঠিক আছে, 20% ইনক্রিজ, যেখানে মানে 20% বৃদ্ধি, একই বেরিয়েছে। ঠিক আছে, উত্তর। পরেরটা দেখি। পরেরটা কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% এবং 20% বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতাংশ বৃদ্ধি কত? তাহলে এখানে লিখে নাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। লেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কতটা বেড়েছে? 10%। আগে 10% মানে লিখে নাও, 10% মানে হচ্ছে 1/10। আর একটা হচ্ছে 20% বেড়েছে, 20% মানে 1/5। এগুলো আমি কিন্তু আগে করা শিখিয়েছি, যে 10% মানে কি করে 1/10 আসলো, 20% মানে কি করে 1/5 আসলো। এটা আগের ভিডিওতে তোমরা শিখে নেবে। এবারে লেখো দৈর্ঘ্য, এখানে লেখো প্রস্থ, এখানে লেখো ক্ষেত্রফল। এখানে লেখো আগে, এখানে লেখো পরে। এখানে দেখলে তো যে দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করলে তবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছিলাম। তাহলে এখানে সেটাই করব। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমার বলেছে 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে 10 থেকে কত হবে? 10 থেকে বেড়ে হবে 1, বেড়ে হবে 11। আর প্রস্থ বলেছে 20% বৃদ্ধি হয়ে যায়, যে প্রস্থ 20% বৃদ্ধি মানে 5 থেকে কত হবে? 6। 5 থেকে হবে, এই যে উপরের 1 বাড়বে, 5 থেকে হবে 6। এবার আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল। তাহলে এখানে 10 আর 5-এর গুণ করতে হবে, এই দুটো গুণ করতে হবে। 5×10 কত হবে? 50। 5×10 কত হবে? 50। আর 6×11 কত হবে? 66। তোমরা চাইলে কাটাকুটিও করে নিতে পারো, আমি করলাম না কারণ 50 আছে, আমার করতে সুবিধা হবে। তাহলে 50 থেকে 66 হয়েছে। এখানে একটা জিনিস করো, এখানে 50 আছে না, 50 আছে না, এটাকে 100 করার চেষ্টা করো। তাহলে 50-এর সাথে 2 গুণ করতে হবে,
এখানেও 2 গুণ করতে হবে। তাহলে 50-এর সাথে 2 গুণ করলে কত হবে? 50 দুগুণে 100, আর এখানে 66 দুগুণে হবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, একে 13, 132। এটা কেন করলাম তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 132। 100-র ওপরে কোনো জিনিস পরিবর্তন হলে সেটাকে পার্সেন্টেজ বলি। তাহলে এখানে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? এখানে কত পার্সেন্ট বেড়েছে? 100 থেকে 132 হয়েছে, মানে হচ্ছে এখানে 32 বেড়েছে। এই 32টাই কিন্তু পার্সেন্টেজে হয়ে যাবে। কেন বলো তো? 100-র উপরে বেড়েছে, আর আমি প্রথম দিনই বলেছিলাম 100-র উপরে যা বাড়বে বা কমবে সেটাই তার পার্সেন্টেজ বা শতকরা। তাহলে এখানে কত পার্সেন্ট বেড়েছে আমরা দেখতে পাচ্ছি? 32%। অপশানে আছে? হ্যাঁ দেখো, অপশানে আছে। তাহলে আমাদের উত্তর কত হবে? 32% ইনক্রিজ। ঠিক আছে, আমাদের উত্তর হবে 32% ইনক্রিজ। আর যারা প্রথমের মতো করতে চাও তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 50 ছিল 66 হয়েছে, সেটা আমি করে দেখাচ্ছি। 50 ছিল, প্রথমে 50 ছিল, পরে 66 হয়েছে। কত বেড়েছে? 16 বেড়েছে। কার উপরে? 50-এর ওপরে। আর আমাকে পার্সেন্টেজে বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে? 50 দুগুণে 100, আর 16-র সাথে 2 গুণ করলে হবে কত? 32। এটাই আমাদের পার্সেন্টেজে উত্তর হবে। ঠিক আছে, যেটা আমি পিছনের পাতায় করেছি, এই যাবো 32%। আমি কি করলাম? 50-এর সাথে আমি দেখতে পাচ্ছি 2 গুণ করলে 100 হয়ে যাবে। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করো, এখানেও তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 50-এর সাথে 2 গুণ করলে হয় 100, 66-র সাথে 2 গুণ করলে হয় 132। তাহলে আমি দেখতে পাচ্ছি 100-র ওপরে 32 বেড়েছে, তবে 132 হয়েছে। তাহলে 100-র ওপরে যা বাড়বে সেটাই আমাদের পার্সেন্টেজ। 100-র ওপরে যা বাড়বে সেটাই আমাদের পার্সেন্টেজ। তাই 32% ইনক্রিজ হয়েছে। বুঝতে পারলে? এর পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? একই অঙ্ক দেখো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বেড়েছে, তারপরের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রের প্রস্থের ওপর কি প্রভাব পড়বে? আচ্ছা, পিছনের পাতায় আমি একটা জিনিস করে দিই। এখানে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই দেওয়া ছিল। যখন দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে একটা দেওয়া থাকবে তখন সেটা কি করে বের করব? আমাদের এখানে দেখো কি দেয়নি? প্রস্থ দেয়নি। তাহলে প্রস্থ বের করার সূত্র কি হবে? সেটা আমি আগের পাতায় করে দিচ্ছি। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, এটা জানো। তাহলে আমাদের প্রস্থ বের করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফলকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। ক্ষেত্রফল প্রস্থ বের করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। এখানে তাহলে সেটাই করব। তাহলে প্রথমে দৈর্ঘ্য কত বেড়েছে? 50%। 50% মানে করে নাও, 50% মানে হচ্ছে 1/2, আর 20% মানে 1/5। তাহলে এখানে লিখে নাও দৈর্ঘ্য, এখানে লিখে নাও প্রস্থ, এখানে লিখে নাও ক্ষেত্রফল। এখানে লেখো আগে, এখানে লেখো পরে। তাহলে দৈর্ঘ্য আগে কত হবে? দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, মানে 2 থেকে 3 হয়েছে। আর প্রস্থ কত হয়েছে সেটা আমরা জানি না। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি বলেছে? 20% বেড়েছে। 20% মানে 1/5, তার মানে 5 ছিল,
এর সাথে 1 বেড়েছে, তবে 6 হয়েছে। বুঝতে পারলে? এবারে কালকে আমরা একটা অঙ্ক করেছিলাম, মানে আগের ভিডিওতে, যে দাম গুণ ব্যবহার সমান সমান খরচ। এখানে একই রকম, এখানে সেটা দামের বদলে দৈর্ঘ্য, ব্যবহারের বদলে প্রস্থ, আর খরচের বদলে ক্ষেত্রফল। তাহলে আমরা বলেছিলাম প্রস্থ বার করতে গেলে কী করতে হবে, এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত? 5, আর আমার দৈর্ঘ্য কত? 2, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করতে হবে। আর আমাদের এখানের ক্ষেত্রফল কত? 6, এখানের প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে এটা আমাদের প্রস্থ বেরিয়ে গেল এই দুটো। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের প্রস্থের অনুপাত বেরিয়ে গেল। তাহলে এটাকে আমি আবার এখানে করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে 5/2 অনুপাত 6/3। তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, কিন্তু কাটাকাটি করার থেকে আমি যেটা বলছি সেটা দেখো। কোনাকুনি গুণ করবে। আগের দিনের মতো। তাহলে 5/3 অনুপাত 2/6 বা 6/2, একই ব্যাপার। এইবারে চাইলে তোমরা কাটাকুটি করতে পারো, দেখো যদি কাটাকুটি যায় তাহলে। এই 3 দিয়ে এটাকে কাটা যাবে, 3 দিয়ে কাটলে এটা হবে 2। তাহলে এখানে পড়ে থাকলো 5 অনুপাত, এখানে 2 দুগুণে 4। তার মানে দেখতে পাচ্ছ কমেছে, 5 ছিল 4 হয়েছে। তাহলে কত কমেছে? 1 কমেছে। 1 কার ওপরে কমেছে? 5-এর ওপরে। তাহলে লেখো এখানে যে পার্সেন্টেজ কমেছে কত? 1 কমেছে 5-এর ওপরে, গুণ 100। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত পার্সেন্ট হবে? 20%। 5 দিয়ে কাটলে 5×100, তাহলে কত হয়েছে? 20% কমেছে। 20% কমেছে মানে 20% কমেছে মানে 20% ডিক্রিজ। ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর। চলো পরের প্রশ্নে। বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 69% বৃদ্ধি পায়, তাহলে তার ব্যাসার্ধ কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা, 69কে কিন্তু কাটা যাবে না, ঠিক আছে, ওই জন্য 69%ই রাখবে। এর মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এখানে লিখে নাও ক্ষেত্রফল, আগে কতটা ছিল আর পরে কতটা হলো। বৃত্তের ক্ষেত্রফল আগে ছিল 100%, যে কোনো জিনিস প্রথমে 100ই থাকে। ঠিক আছে, আর এর সাথে পরে দেখো 69% বৃদ্ধি পেয়েছে। দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল 69% বৃদ্ধি পেয়েছে, তাহলে এর সাথে 69 যোগ করতে হবে। তাহলে 100-র সাথে 69 যোগ করলে হবে 169। ঠিক আছে, তো বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তের ব্যাসার্ধ আসতে গেলে আমাদের তার রুট ওভার করতে হয়। কেন করতে হয়? কারণ আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², যার মধ্যে r² হচ্ছে কমন থাকে। আমি এটা পিছনের পাতায় করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা নাহলে বুঝতে পারবে না। বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²।
এখানের মধ্যে এই যে পাই দেখতে পাচ্ছ, এই পাইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? পাইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাই পাইটা কোনো সময় চেঞ্জ হবে না। এবার এইখান থেকে তুমি যদি বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ বের করতে চাও, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এখানে তোমরা ক্ষেত্রফলের একটা বৃদ্ধি করে নাও, যে ক্ষেত্রফল বেড়েছে, যেটা এখানে ছিল সেটাই নেই, 69%। বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি করে বের করব? আগে বৃত্তের ক্ষেত্রফলটা লিখে নাও। আগে বৃত্তের ক্ষেত্রফলটা লিখে নাও, আগে কত ছিল পরে কত হলো। আগে কত ছিল আর পরে কত হলো সেটা লিখে নাও। আগে, পরে। আগে ছিল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে আমরা ধরেছিলাম আগে, এখানে কত ধরেছিলাম? আগে ধরেছিলাম, আগে ছিল 100, পরে হয়েছে 169, ঠিক আছে? এই পাই আর স্কোয়ার মানে হচ্ছে 100, যেটা আগে ছিল, আর এখন কত হয়েছে? পাই আর স্কোয়ার মানে 169, যেটা আগের পাতে করে দেখালাম। প্রথমে পাই আর স্কোয়ার মানে কত ছিল? 100, কিন্তু পরে পাই আর স্কোয়ার কত হলো? 169। তো এখানে এই যে এখানে আর ওয়ান করো, আর ওয়ানের স্কোয়ার, এখানে আর টু এর স্কোয়ার, মানে যেটা পরে বের হয়েছে। তো এখানে দেখো পাই পাই কেটে যাবে, এখানে এই পাই কেটে গেল, এখানে এই পাই কেটে গেল, তাহলে এখানে আর ওয়ানের স্কোয়ার কত থাকলো? 100, আর এখানে আর টু এর স্কোয়ার কত থাকলো? 169। তাহলে আমাদের আর বের করতে গেলে কি করতে হবে? আর মানে ব্যাসার্ধ, দুদিকেই রুট ওভার করতে হবে। তার মানে তখন আমরা শুধু আর পেয়ে যাব। এখানে আর টু এর স্কোয়ার সমান সমান 169। তাহলে এখানে আর ওয়ানের স্কোয়ার থেকে মানে যদি রুটের বাইরে বেরোয় তাহলে এখানে কত বেরোবে? আর ওয়ান। আর এখানে তো 100 থেকে রুট 100 মানে হচ্ছে 10, মানে 10 দুবার গুণ করলে 100 আসে, তাই এখানে 10 হয়েছে। ঠিক সেরকমই এখানে আর টু এর স্কোয়ার থেকে মানে যদি রুট থেকে বার করে তাহলে হবে আর টু, এটা সমান সমান কত হবে? এটা হচ্ছে 13 স্কোয়ার, এটা 13 স্কোয়ার, ওই জন্য এখানে লিখলাম 13। বুঝতে পারলে? যারা বুঝতে পারলে না তাদেরকে আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। এই 100 মানে হচ্ছে 10 গুণ 10, আর যখন রুট উঠবে তখন দুটো থেকে একটা আসে, ওই জন্য একটা 10 এসছে। ঠিক সেরকমই 169, রুট 169 মানে হচ্ছে 13 গুণ 13। তাহলে এখানে রুট থেকে বাইরে আসলে একটা 13 আসবে, ওই জন্য একটা 13 লিখেছি এখানে। তাহলে এখানে আর ওয়ান কত বেরোলো? 10, আর টু কত বেরোলো? 13। কী করে বেরোলো বুঝতে পারলে? আর একবার বুঝিয়ে দিচ্ছি। পাই আর ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে প্রথমে ছিল 100%, পরে হয়েছে পাই আর টু স্কোয়ার হচ্ছে 169%। এর মানে হচ্ছে প্রথমে ক্ষেত্রফল ছিল 100, পরে ক্ষেত্রফল হয়েছে 169। বুঝতে পারলে? তো এখান থেকে পাই আর এই পাই কেটে যাবে, দিয়ে আর ওয়ানের স্কোয়ার এখানে বেরোবে 100, এখানে বেরোবে 169। তো দুদিকেই রুট করব, দুদিকে রুট করলে আর ওয়ান বেরোবে হচ্ছে 10, আর আর টু বেরোবে হচ্ছে 13। তার মানে আমাদের ব্যাসার্ধ আগে ছিল 10, পরে হয়েছে 13। তাহলে আগের পাতায় লেখো ব্যাসার্ধ
আগে ছিল 10। এবার সেটা এখানে ডাইরেক্ট কী করে বের করবো, এই যে প্রথমে এই ক্ষেত্রফল 100 পেয়েছো না, এর ডাইরেক্ট রুট আন্ডার করে দাও, রুট ওভার করে দাও 100, আর এখানে 169 ডাইরেক্ট রুট ওভার করে দাও। তাহলে ব্যাসার্ধ এখানে কত বেরোবে, √100 বাইরে বেরোবে হচ্ছে 10। এখানে করে দেখিয়ে দিচ্ছি, 100 মানে হচ্ছে 10 গুণ 10, আর এখানে 169 মানে হচ্ছে 13 গুণ 13। তাহলে রুটের বাইরে বেরোবে হচ্ছে একটা 10, এখানে বেরোবে হচ্ছে একটা 13। তার মানে 10 থেকে 13 হয়েছে 3 বেড়েছে কার ওপরে, 10-এর ওপরে। এটাকে পার্সেন্টেজে করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 3 গুণ 100 আর নিচে 10। এবার কাটাকুটি করো, এই শূন্য কেটে গেল, তাহলে 3×10 30%। 30% বেড়েছে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে 30% ইনক্রিজ। পরের প্রশ্ন, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 19% হ্রাস পায়, তবে বর্গক্ষেত্রের কর্ণ কত শতাংশ হ্রাস পাবে? এর আগের অঙ্ক করেছিলাম, সেখানে করেছিলাম বর্গক্ষেত্রের বাহু ছিল কিন্তু, হ্যাঁ ভুল করো না কিন্তু। আর এখানে আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখে নাও। ক্ষেত্রফল কত ছিল, আগে ছিল হচ্ছে 100%, পরে 19% কমেছে। তাহলে কত হবে, 100 থেকে 19 বাদ দিলে হবে হচ্ছে 81। 100 থেকে 19 বাদ দিলে হবে 81। এটা লেখো আগে, এটা লেখো পরে, ঠিক আছে। ক্ষেত্রফল আগে ছিল 100%, পরে হয়েছে 81%। এবার আমাদের কি বার করতে বলেছে, কর্ণ। কর্ণের সূত্র কি বলেছিলাম, বাহু রুট টু, বাহু রুট টু। যেখানে আমি বলেছিলাম যে √2 কনস্ট্যান্ট ভ্যালু থাকে, আমি লিখে দিচ্ছি এখানে, কর্ণ সমান সমান হচ্ছে বাহু গুণ √2, যার মধ্যে আমি এটা বলেছিলাম কনস্ট্যান্ট থাকে এই √2। তাহলে √2 আমি নেব না, এখানে আমাকে ডাইরেক্ট বাহু বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল থেকে ডাইরেক্ট বাহু বের করতে হলে কি করতে হবে, এটা ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার যদি 100 হয়, তাহলে বাহু কত হবে, এটা আমি এখানে করে দেখাচ্ছি। ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু গুণ বাহু সমান সমান হচ্ছে বাহু স্কোয়ার। ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বাহু মানে কি বেরোবে, এদিকে রুট করে দেবো, ক্ষেত্রফলের রুট, এটা সমান সমান হবে বাহু। বুঝতে পারলে, এই বাহু স্কোয়ার থেকে যখনই বাহুতে আসতে গেলাম তখন এইদিকে রুট করে দিলাম, তাহলে এটা সমান সমান হয়ে গেল। তাহলে আমাদের শুধু বাহু বের করতে হবে আমাদের। তাহলে বাহু বের করতে গেলে কী করতে হবে, ক্ষেত্রফলের রুট আন্ডার নিতে হবে। তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল, 100, ক্ষেত্রফল আগে ছিল হচ্ছে 100, আর পরে হয়েছে 81। তাহলে এদের রুট নিলে কত হবে, √100 আর √81। √100 হবে হচ্ছে 10 অনুপাত, আর √81 মানে হচ্ছে 9। তার মানে 10 থেকে 9 হয়েছে, কত কমেছে, 1 কমেছে, কার ওপরে, 10-এর ওপরে। তাহলে এখানে লিখে নাও পার্সেন্টেজ হ্রাস সমান সমান, তাহলে কত কমেছে, 1 কমেছে, কার ওপরে কমেছে, এই 10-এর ওপরে। ওই জন্য 10টাকে নিচে রাখবো, গুণ, পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে 10 10-কে 100, তাহলে 1-এর সাথে 10 গুণ করলে হবে 10% হ্রাস। তাহলে আমাদের উত্তর হবে 10% হ্রাস।
পরেরটা, একটি ঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এত 10% আর 20% বৃদ্ধি পায়, এর উচ্চতা 20% হ্রাস পায়, ঘনকটির আয়তনের শতাংশ বৃদ্ধি কত? আমি পরের পাতায় লিখে দিচ্ছি ঘনকের আয়তন। এটা তোমরা খাতায় লিখে নাও, ঘনকের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা তোমরা খাতায় নোট করে নাও। ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, আচ্ছা ঘনক না, এখানে মনে হয় আয়ত ঘনক বলেছে। আচ্ছা এখানে ঘনক হবে না, হ্যাঁ এখানে আয়ত ঘনক হবে, কিউবয়েড। ঘনক বা আয়ত ঘনক বলতে পারো, অসুবিধা নেই। তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা প্রথমে পার্সেন্টেজগুলোকে বের করে নেবো। কী কী পার্সেন্টেজ বলেছে দেখো, 10%, 20% আর 20%। তার মানে একটা 10% বের করো, একটা 20% বের করো, তাহলেই পেয়ে যাবে। 10% মানে কত বলেছিলাম, 1/10। আর 20% মানে বলেছিলাম 1/5। এখানে লিখে নাও আগে আর পরে। এখানে লেখো দৈর্ঘ্য, এখানে প্রস্থ, আর এখানে লেখো উচ্চতা। এই তিনটে গুণ করলে তবে আসবে আমাদের ক্ষেত্রফল, এই আয়তন। তাহলে আমাদের দৈর্ঘ্য আগে কত ছিল দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% এবং 20% বৃদ্ধি পায়। তাহলে 10% বৃদ্ধি পায় মানে 10 ছিল, 1 যোগ হয়েছে, তাহলে এখানে কত হবে 11। 10-এর সাথে 1 যোগ করলে হয় 11। তারপরে প্রস্থ বলেছে 20% বৃদ্ধি, 20% মানে 1/5, তার মানে 5 ছিল, 1 বেড়েছে, 6 হয়েছে। আর আমাদের উচ্চতা এখানে দেখো, উচ্চতা বলেছে হ্রাস পায়, তার মানে কমেছে। তার মানে আগে 5 ছিল, 20% মানে 1/5, আগে 5 ছিল, এখানে 1 কমেছে, তাহলে 5 থেকে 1 কমলে হবে 4। এবার তোমরা ডাইরেক্ট গুণ করে দাও, এইগুলো একদিকে গুণ হবে, এই গুণগুলো একদিকে হবে, আর এই গুণগুলো আরেকদিকে হবে। বুঝতে পারলে? তাহলে 10 গুণ 5 গুণ 5, তাহলে 5 5-এ 25, আর 10 গুণ করলে কত হবে, আমি এখানে লিখে দিচ্ছি, 10 গুণ 5 গুণ 5 অনুপাত 11 গুণ 6 গুণ 4, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে গুণ করে দাও, গুণ করলে কত হবে, 5 5-এ 25, আর 10 গুণ করলে হবে হচ্ছে 250 অনুপাত 4 6 24 গুণ 11। 24 গুণ 11 গুণ করার নিয়ম দেখো, প্রথমে 4 বসবে, তারপরে 4-এর সাথে 2 যোগ করলে কত হয় 6, আর তারপরে এই প্রথমের যেটা আছে সেটা বসে যাবে 264। তাহলে আমাদের কত বেড়েছে, 14 বেড়েছে দেখো, প্লাস 14 হয়েছে। আগে 250 ছিল, পরে 264 হয়েছে, মানে 14 বেড়েছে, 14 বেড়েছে। তাহলে এবার পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ কী করে করবো, 14 বেড়েছে, কার ওপরে বেড়েছে, 250-এর ওপরে, গুণ
100, কাটাকুটি করো। এটাকে কাটলে কত হবে? এই শূন্য কেটে দিলাম। 5 5 25 আর 5 দুগুণে 10। তাহলে এখানে কত হলো? 14 দুগুণে 28 আর নিচে 5। এবারে পরের পাতায় তোমাদের একটা জিনিস শেখা, এটা শিখে নাও। 28/5 বেরিয়েছে তো। এবার দেখো নিচে এটার সাথে যদি 2 গুণ করি তাহলে আমার নিচে 10 চলে আসছে, এটার সাথেও 2 গুণ করতে হবে। মানে ওপরেও যা গুণ করবো নিচেও তাই গুণ করবো। এবার কেন গুণ করলাম সেটা তোমাদের বলে দিচ্ছি। নিচে 5 দুগুণে কত আসবে? 10, আর ওপরে 28 দুগুণে 56। এবার আমরা ডাইরেক্ট উত্তরটা বের করতে পারবো। যখনই 10 আছে না, 10-এর পরে মানে 1-এর পরে কটা শূন্য আছে? একটা। তাই প্রথমে 56টা লিখে দেবে, এই এক ঘর ছেড়ে এইখানে দশমিক বসাবে। তাহলে আমাদের উত্তর হবে কত বলো তো? 5.6। কী করে আসলো? আমি প্রথমে বললাম 28/5 ছিল, আমি ওপর নিচে দুটোকেই 2 দিয়ে গুণ করেছি, গুণ করলাম। আমি দেখতে পেলাম 5-এর সাথে 2 গুণ করলে আসে 10, আর যেই 10 চলে আসবে তখন আমাদের পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। পার্সেন্টেজ বলছি, দশমিকে বের করতে সুবিধা হবে। কী করে দশমিক করলাম? 1-এর পরে কটা শূন্য আছে? একটা শূন্য। তাই একটা ঘর ছেড়ে দশমিক বসবে, ডান দিক থেকে বাদিকে, হ্যাঁ, মানে পিছন দিক থেকে। একটা ঘর, এই যে একটা ঘর ছেড়ে, তারপরে দেখো আমি দশমিক বসিয়েছি, একটা ঘর ছেড়ে দশমিক বসিয়েছি, তার মানে 5.6। এই ধরো আর কিছু বলে দিই, ধরো আচ্ছা আমাদের একটা সংখ্যা 572, নিচে আছে 100। 100 মানে একের পেছনে দুটো শূন্য, তাহলে দুটো ঘর ছেড়ে দশমিক বসাবো। প্রথমে 572 সংখ্যাটা লিখে নিলে, একটা ঘর দুটো ঘর এইখানে দশমিক বসাবো, 5.72 হবে। ঠিক সেরকমই ধরো 3729, নিচে 1000 আছে, এখানে তিনখানা ঘর ছেড়ে দশমিক বসবে, 3729, একটা দুটো তিনটে ঘর ছাড়লাম, এইখানে 3.729 হবে। সেরকমই ধরো আমাদের এখানে থাকতো 87 আর নিচে 10, তখন আমাদের একটা ঘর ছেড়ে দশমিক বসতো, 87 আগে লিখে নিলে, এই যে একটা ঘর ছেড়ে এইখানে দশমিক বসতো। তাহলে এখানে বুঝতে পারলে 5.6 কী করে আসলো? নিচে যেহেতু 10 করেছি তাই 5.6 আসলো। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে? 28/5 সমান সমান 5.6%। এখানে আছে কোথাও? হ্যাঁ, এই যে এখানে আছে 5.6 বা 5.60, একই উত্তর। মানে পরের প্রশ্ন, 18টা দেখো। একটি ঘনকে যদি দৈর্ঘ্য 25% হ্রাস করা হয়, প্রস্থ অপরিবর্তিত রাখা হয়, তবে উচ্চতা কত শতাংশ বৃদ্ধি করতে হবে যাতে এর আয়তন অপরিবর্তিত থাকে? অপরিবর্তিত মানে আমি আগেই বলেছিলাম 1:1 রাখতে হবে, আগের ক্লাসে করিয়েছিলাম। তাহলে এখানেও তাই করো। আচ্ছা আগে 25% মানে বের করে নাও। 25% মানে হচ্ছে 25/100, যার মানে হচ্ছে 1/4। কাটাকুটি করলে এটাই আসবে, 25 4 25 100। তাহলে লিখে নাও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আর এখানে হচ্ছে আয়তন। এখানে লিখে নাও আগে, এখানে লিখে নাও পরে। তাহলে দৈর্ঘ্য আমাদের আগে কত ছিল? দৈর্ঘ্য বলেছে 25% হ্রাস করা হয়, তার মানে আগে ছিল 4, এর থেকে 1 কমেছে, হয়েছে 3। প্রস্থ অপরিবর্তিত, প্রস্থ অপরিবর্তিত মানে আগেও 1 ছিল, পরেও 1 আছে। আমি আগের দিনই বলেছিলাম যে অপরিবর্তিত মানে 1:1 রাখতে হবে, অপরিবর্তিত মানে 1:1 রাখতে হবে। তারপরে বলেছে তবে উচ্চতা কত শতাংশ বৃদ্ধি করতে হবে, তার মানে উচ্চতাটা আমরা জানি না, এখানটা ফাঁকা রেখে দাও। উচ্চতাটা আমরা জানি না, যাতে আয়তন
যাতে আয়তন অপরিবর্তিত থাকে। আয়তনগত অপরিবর্তিত মানে এখানেও 1:1 থাকবে। এখানেও 1:1 থাকবে। ঠিক আছে? তাহলে 4-এর সাথে 1 গুণ করলে কত হয়? 4। 3-এর সাথে 1 গুণ করলে হয় 3। এবার এই উচ্চতা বের করতে গেলে কি করতে হবে বলো তো? এখানে আমি পরের পাতায় করে বুঝিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা সমান সমান হচ্ছে আয়তন। তাহলে আমাকে উচ্চতা বের করতে গেলে কি করতে হবে? উচ্চতা বের করতে গেলে আয়তনকে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল দিয়ে ভাগ করব। দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল দিয়ে ভাগ করব। উচ্চতা বের করতে গেলে আয়তনকে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি আছে? আগের পাতায় দেখো, আয়তন কত? 1। এটাকে কত দিয়ে ভাগ করব? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, 4 গুণ 1। এখানে আয়তন কত? 1। দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল কত? 1 গুণ 3। তাহলে 1কে 3 গুণ 1 দিয়ে ভাগ করব। তাহলে এখানে থাকলো 1 আর 4 1-কে 4 অনুপাত 1 আর 3 1-কে 3। এবারে কোনাকুনি গুণ করব। তাহলে 3 1-কে 3 অনুপাত 4 গুণ 1। তাহলে এখানে 3 ছিল, 4 হলো, কত বেড়েছে? 1 বেড়েছে। কার উপরে? 3-এর উপরে। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ কত হবে? তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে? 1 বেড়েছে 3-এর উপরে গুণ 100। 100/3। 100/3% মানে হচ্ছে 33.13%, মানে 33.33% ইনক্রিজ। ঠিক আছে? এটা না পারলে আমি করে দেখে দিচ্ছি। 100 বাই প্রথমে 3 বার যাবে, 3 তিরিক্ষে 9, বিয়োগ করলে 1, এই শূন্য নামবে 10, 3 তিরিক্ষে 9, 1 নামলো। 3 দিয়ে 1কে যাবে না বলে একটা শূন্য নামি, আবার 3 তিরিক্ষে 9, 10 হবে, আবার আবার 3 নামবে। এরমভাবে চলতেই থাকবে। ঠিক আছে? তাহলে উত্তর আমাদের আসবে 33.33। পরের অঙ্কটা দেখি। আচ্ছা, আজকে এই অবধি থাক। এটা আবার অন্য টাইপ, এটা পরের দিন থেকে করাবো। ঠিক আছে? তাহলে আজকে যে টাইপগুলো করলাম বাড়িতে আবার প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, আজকের এটা সেকেন্ড ক্লাস ছিল। এর আগের দিন ফার্স্ট ক্লাস নিয়েছি পার্সেন্টেজের। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লেগে থাকে। যদি অঙ্ক বুঝতে পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে। আর কমেন্ট সেকশানে জানাবে অঙ্ক বুঝতে পারছো কি না। ঠিক আছে? কোনো অঙ্ক যদি ডাউট থাকে সেই অঙ্কটা কমেন্ট সেকশানে জানাবে যে আমি এখানটায় বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেবো। তোমরা কোনো চাপ নেবে না। ঠিক আছে? শুধু বলবে যে কোন অঙ্কটা বুঝতে পারিনি। আর তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো অঙ্ক রয়েছে। মোট 100খানা অঙ্ক রয়েছে, যার মধ্যে আমরা মোটামুটি এখনও গুনে গুনে মোটামুটি ধরো 20টা করতে পেরেছি। এখনও 80খানা কোশ্চেন বাকি আছে। এই 80খানার মধ্যে এখনও মোটামুটি ধরো
30খানা টপ লেভেলের কোশ্চেন আছে, 30খানা, বুঝতে পারলে? তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা। আর পারলে তোমাদের বন্ধুদেরও শেয়ার করবে যারা পড়াশোনা করতে ইচ্ছুক, বুঝতে পারলে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও হচ্ছে অনলাইন পাঠশালা, ওখানেও জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই থাক, দেখা হচ্ছে আবার পরের দিন নেক্সট ভিডিওতে।